শুভেন্দু শ্রমিক দুজনেই বিরোধী দলনেতা, মোদীর কর্মসূচির আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক। ভাঙল তবু মচকালো না, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 4 আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন। দুই তৃণমূল কর্মী খুনে 12 জন সিপিএম এবং কংগ্রেস কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড, বীরভূমে এখনো পলাতক 8। পাল্টু চাচা নীতিশ কুমারের ফের ডিগবাজি, মোদী শাহের গুড বয় ফেরালেন মুসলিম জুপি। প্রাণনাশের উদ্দেশ্যেই হামলা, তৃণমূলকে দোষী অভিযোগ নিষিদ্ধের। বয়স 18-র বেশি হলে আর বানানো যাবে না আধার কার্ড, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যে বড় সিদ্ধান্ত নিল সরকার। মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে কেন্দ্র, ধর্ণা মঞ্চে কাঁদতে চেয়েছিলাম, রাজ্য সরকার সেটাও দিল না, প্রতিক্রিয়া নওসাদে। পিছিয়ে যেতে পারে এসএসসি নিয়োগের পরীক্ষা, কি রায় দিল সুপ্রিম কোর্ট। মজুরি নিয়ে বচসার সময় বহরমপুরে কর্মীর গায়ে বিদ্যুৎ পরিবাহী তার ছুঁড়ে দিলেন মালিক। উত্তাল হচ্ছে সমুদ্র, সতর্ক করল প্রশাসন, তুমুল ঢেউয়ে নিখোঁজ 2। অর্পিতা চির বিদায়, ডায়েরিতে লাল কালিতে প্রেম যন্ত্রণার কথা লিখে আত্মঘাতী নদিয়ার যুবক। শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় 3টি মেট্রো পথের সূচনা হবে তার উপস্থিতিতে, আর সেই কর্মসূচির আমন্ত্রণপত্র ঘিরে ঘনালো বিতর্ক। দেখা গেল সেই কাজে 2 জন বিরোধী দলনেতার নাম রয়েছে, তবে পরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে বাতিল করা হয়েছে ওই আমন্ত্রণপত্র। দেখা যাচ্ছে আমন্ত্রণপত্রে মোদী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রমুখের সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের নাম, কিন্তু দুজনকেই উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে। আর এখন থেকেই বিতর্কের সূত্রপাত। পরে অবশ্য মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আমন্ত্রণ পত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়েছে এবং নতুন কার্ড ছাপতেও দেওয়া হয়েছে, কিন্তু কি করে এই ভুল হলো সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। এবারে সফরে মোদী মোট 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জাহেদ এই 3টি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে, সুতরাং বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উদ্বোধনের পরে দমদমে সভা করবেন মোদী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু দেখা গিয়েছে মেট্রোর উদ্বোধন কর্মসূচির পাশাপাশি এখানেও আমন্ত্রণ পাননি বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার এই প্রসঙ্গে দিলীপকে বলতে শোনা যায়, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি নাও যেতে পারি, আমি কোথায় যাব আমি ঠিক করি, আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। কিন্তু তার আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যে চর্চায় আমন্ত্রণপত্রে শ্রমিক শুভেন্দু 2 নেতাকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করার বিষয়টি। ভেঙে গিয়েও মচকালো না রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্দেশ পালনের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে 4 আধিকারিককে আপাতত সাসপেন্ড করার পথে হাঁটল নবান্ন। নির্বাচন কমিশন বললেও তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে ডিপি অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন মুখ্য সচিব। গত 5ই অগস্ট ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে বারুইপুর এবং ময়নার 2 নির্বাচন নিবন্ধন আধিকারিক এবং 2 সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসেবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের জন্য 2 পদে ছিলেন বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। তাদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটর নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে এসআইআর নিয়ে সংঘাতের আবহে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশ পালন করতে সরাসরি অস্বীকার করে। তিনি জানিয়ে দেন রাজ্য সরকার সর্বতোভাবে আধিকারিকদের পাশে রয়েছে, কিন্তু পরে তাদের মধ্যে 2 জন যথাক্রমে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার এবং ময়নার এইআরও সুদীপ্ত দাসকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। সে কথা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। অফিসারদের সাসপেন্ড করে এফআইআর না করার কারণ হিসেবে বলা হয় এতে আধিকারিকদের মনোবল ভেঙে যাবে, তাছাড়া তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখার কথাও বলে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যের যুক্তি মানতে চায়নি কমিশন। তার জেরে গত 13ই অগস্ট দিল্লিতে ডেকে পাঠানো হয় মুখ্য সচিবকে। সেখানে নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে বলে সাফ জানিয়ে দেয় নির্বাচন কমিশন। যদিও মুখ্য সচিবের যুক্তি ছিল তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে। এর জন্য 7 দিন সময়ও দেওয়া হয় রাজ্য সরকারকে। আজ ছিল সেই সময়সীমার শেষ দিন। এদিন শেষ পর্যন্ত তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল নবান্ন।
দুই তৃণমূল কর্মী খুনের অপরাধে 12 জন কংগ্রেস এবং সিপিএম কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক সন্দীপ কুমার কুণ্ডু দোষীদের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক অপরাধীর কাছ থেকে 2 লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাস কারাবাস। 2023 সালের 3রা ফেব্রুয়ারি বীরভূমের মারগ্রাম 1 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা ভুট্টো শেখের ভাই লালটু শেখ এবং তার ছায়া সঙ্গী নিউটন শেখকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে। পরের দিন এলাকারই 20 জন কংগ্রেস এবং সিপিএম কর্মীর নামে মারগ্রাম থানায় অভিযোগ দায়ের করে নিহত নিউটনের দাদা আমিরুল ইসলাম। পুলিশ ঘটনার রাতে অন্যতম অভিযুক্ত এলাকার কংগ্রেস নেতা সুজাউদ্দিন শেখকে গ্রেপ্তার করে। পরে পর্যায়ক্রমে ধরা পড়েন আরও 11 জন। তাদের মধ্যে সুজাউদ্দিনের 2 ছেলেও ছিলেন। পলাতক ছিলেন বাকি 8 জন। অবশেষে খুনের ঘটনার 86 দিনের মাথায় 8 জনকে পলাতক দেখে ধৃত 12 জনের নামে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার। ধৃতদের জেলে রেখেই বিচার প্রক্রিয়া চলে। এর মধ্যে একাধিকবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান অভিযুক্তরা, কিন্তু তা খারিজ হয়ে যায়। বুধবার বিকেল 3টে নাগাদ 12 জন অভিযুক্তকে সিউড়ির সংশোধনাগার থেকে রামপুরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশের পথে অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন বলেন, বিনা দোষী আমাদের ফাঁসানো হয়েছে। খুনের ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। 12 জনকেই দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হলো। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বৃহস্পতিবার দেখা গেল পাল্টি খেতে। না, এবার দল বদলুর পাল্টি নয়। এবার রাজ্য মাদ্রাসা বোর্ডের এক অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতার মুকুট পরে থাকতে সেখানে মুসলিমদের টুপি পরানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। বিহার বিধানসভা ভোটের আগে নীতিশ কুমারকে দেখা গেল এক মুসলিম ব্যক্তির পরিয়ে দিতে যাওয়া টুপি হাত দিয়ে চেপে ধরতে। যদিও এর আগে জেডিইউ এর সর্বেসর্বা এই নেতাকে ইফতার পার্টিতে মাথায় ঢাকা দিয়ে বা ফেজ পরে হাসি মুখে বসে থাকতে দেখা গিয়েছে বছরের পর বছর ধরে। এদিন পাটনায় রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের শতবার্ষিকী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বোর্ডের এক সদস্য তাকে একটি মুসলিম টুপি পরিয়ে দিতে যান, কিন্তু নীতিশ সেটি মাথায় না পরে হাতে করে ধরে রাখেন। সেখানে মঞ্চে ফটো সেশনের পর বিহারের সংখ্যালঘু মন্ত্রী জামা খান ফের একবার নীতিশের হাত থেকে টুপিটি নিয়ে তার মাথায় পরিয়ে দিতে চান। তখন নীতিশ হাত দিয়ে ধরে ফেলেন তাকে এবং হেসে টুপিটি মন্ত্রীর মাথায় পরিয়ে দেন। উল্লেখ্য, আগামী নভেম্বরেই রয়েছে বিহার বিধানসভার ভোট। বিহারে প্রায় 18% মুসলিম ভোটার রয়েছে। বেশ কয়েকটি আসন মুসলিমদের ভোটে নির্বাচিত হয়। বহু বছর ধরে ইফতার পার্টিতে নীতিশকে ফেজ পড়তে দেখা গিয়েছে, কিন্তু ফের এনডিএ জোটে যোগ দেওয়ার পর থেকে পাল্টো চাচার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মোদী শাহের ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আর মাথায় টুপি পড়ছেন না নীতিশ। প্রাণনাশের উদ্দেশ্যে দিনহাটায় তার উপরে হামলা করা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানান, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তিনি আদালতের কাজেই সেখানে গিয়েছিলেন। আদালত চত্বরে যেখানে মানুষের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানে গিয়ে কি করে তৃণমূল আক্রমণ করতে পারে? তৃণমূলের আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছে যে তারা ভয় দেখে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। তার উপরে যেভাবে পাথর এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে, বুলেট প্রুফ গাড়ি না হলে গাড়ির কাঁচ ভাঙতো বা জখম হওয়ার সম্ভাবনা থাকতো বলেই জানিয়েছেন নিশীথ। যেভাবে আইন শৃঙ্খলা বারংবার ভেঙে পড়ছে তা অত্যন্ত লজ্জার বলেও মন্তব্য করেন নিশীথ। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, পুলিশ নির্বাক, পুলিশকে সঙ্গে নিয়েই হামলা চালানো হচ্ছে। 2018 সালে দিনহাটায় আবু মিয়া নামে এক তৃণমূল কর্মীর হত্যার মামলায় দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন নিশীথ। সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তার গাড়ি লক্ষ্য করে পাথর এবং ডিম ছোড়া হয়। যদিও প্রাক্তন মন্ত্রীর কোনো আঘাত লাগেনি। পুলিশের প্রহরায় নিরাপদেই এলাকা ছাড়েন নিশীথ। যদিও তৃণমূলের দাবি, সাধারণ মানুষ বিজেপি নেতা কর্মীদের উপর ক্ষিপ্ত, তাই তারা বিক্ষোভ দেখিয়েছেন। 18 বছরের বেশি বয়সীরা আর আধার কার্ড করাতে পারবেন না অসমে, এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তবে এই নিয়ম থেকে আগামী 1 বছর একমাত্র ছাড় পাবেন তপশিলি, উপজাতি এবং চা শ্রমিকরা। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে বরাবর উদ্বিগ্ন হেমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গোটা অসম জুড়ে কার্যত অভিযান চালাচ্ছে সে রাজ্যের বিজেপি সরকার। এ নিয়ে তীব্র সুর চড়িয়েছে বিরোধীরাও। এই পরিস্থিতিতে হেমন্তের নয়া ঘোষণায় ঝড় উঠেছে। বৃহস্পতিবার সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে হেমন্ত বলেন, আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠিয়ে চলেছি। চাইছি যেন কেউ আধার কার্ড বানিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে এবং নিজেদের ভারতীয় বলে দাবিও করতে না পারে। আমরা সেই রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছি। অসমের মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে আর 18 বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না। ব্যতিক্রম তফসিলি জাতি এবং উপজাতি এবং চা শ্রমিকরা, তবে 1 বছরের জন্য।
বাকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইএসএফ এর কর্মসূচি ঘিরে ধর্মতলায় তুলকালাম হয় বুধবার। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের ব্যাংশাল কোর্টে তোলা হয়। বৃহস্পতিবার সেখানেই নওশাদ সিদ্দিকী সহ জামিন পেলেন 95 জন আইএসএফ নেতাকর্মী। আইএসএফ বিধায়ক সহ 95 জনের জামিনের আবেদন জানান নওশাদের আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতায় জেল হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। ন্যায্য দাবিতে আন্দোলন, জামিন চেয়ে সওয়াল নওশাদের আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শেষে জামিনের আবেদন মঞ্জুর। হেয়ার স্ট্রিট থানায় নওশাদ সহ 84 জনের বিরুদ্ধে মামলা হয়। আইএসএফ এর 11 জনের বিরুদ্ধে মামলা হয় বউবাজার থানায়। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। সবকটি মামলাতেই নওশাদ সহ 95 জনের জামিন। 10 নভেম্বর ব্যাংশাল কোর্টে মামলার পরবর্তী শুনানি। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তাদের পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে ভুলঞ্চিত করার চেষ্টা করছে। কোর্ট যা জিজ্ঞেস করেছে কিছুই জবাব দিতে পারেনি। আমাদের নিরস্ত্র অবস্থায় গ্রেপ্তার করেছে। আমার মাদ্রাসা, মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সত্যিকারের এসটি/এসসি শ্রেণীর, অথচ সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা আতঙ্কিত যে আমাদের এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদও দিতে পারে। ধর্নার মঞ্চে বসে কাঁদতে চায়। এই রাজ্য সরকার সেটাও করতে দেবে না। এর জবাব বাংলার মানুষ দেবে। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, যেখানে আন্দোলন করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেনি। রাস্তাঘাট আটকে যানজট করলে সাধারণ মানুষের তো অসুবিধা হবে, তাই পুলিশকে সেই মতো ব্যবস্থা নিতে হয়েছে। ধৃতদের আইনজীবী ফিরদৌস সামিম বলেন, অগণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে চেয়েছিল। নিঃশর্ত জামিন দিয়েছে আদালত। আদালতের রায় থেকে স্পষ্ট গ্রেপ্তারির প্রয়োজন ছিল না। 26,000 চাকরিহারাকে নতুন করে নিয়োগের পরীক্ষা দিয়ে চাকরি ফেরাতে হবে। চাকরিহারারা বারংবার পরীক্ষায় না দেওয়ার আর্জি জানালেও কোনো সুরাহা হয়নি। রাজ্যের পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় আপাতত পরীক্ষা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে নতুন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। পিছিয়ে যেতে পারে পরীক্ষা। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি এর নিয়োগের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতে চাকরিহারাদের একাংশ দাবি করে তারা সুপ্রিম রায়ের অপেক্ষায় ছিল, তাই ফর্ম ফিল আপ করেনি। সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, অযোগ্য বাদে বাকি পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার জন্য নিয়োগ প্রক্রিয়া পিছনো যেতে পারে। যারা ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য আরো 10 দিন সময় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার জন্য যদি পরীক্ষার দিন পেছোতে হয় তাহলে রাজ্য এবং এসএসসি সেই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছিল চাকরিহারাদের তরফে। 2016 সালে নিয়োগের ক্ষেত্রে স্নাতকে 45% নম্বর যোগ্যতা হিসাবে ধার্য করা হয়েছিল। এবার সেই নম্বর বাড়িয়ে 50% করে দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অনেক চাকরিহারা। এ নিয়ে অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রেও নির্দেশ দিয়েছে যে যোগ্য চাকরিহারাদের ক্ষেত্রে এই নম্বর ধার্য করা হবে না, অর্থাৎ 45% নম্বর পেলেই চাকরিতে বসতে পারবেন যোগ্য চাকরিহারারা। কাজের মজুরি নিয়ে বিদ্যুৎ কর্মীর সঙ্গে বচসা চলছিল বাড়ির মালিকের। অভিযোগ, তার জেরে ওই কর্মীর দিকে বিদ্যুৎ পরিবাহী তার ছুড়ে দেন বাড়ির মালিক, আর তাতেই মৃত্যু হয় মজিবুর খান নামে ওই ব্যক্তির। তার বয়স 40 বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রানীবাগান এলাকায়। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে বহরমপুর থানার পুলিশ দেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আলী হাসান পেশায় শিক্ষক। গত কয়েক মাস ধরে রানীবাগান এলাকায় তার নতুন বাড়ি তৈরি করাচ্ছে। ওই বাড়িতে মজিবুর সহ আরও কয়েকজন বিদ্যুৎ মিস্ত্রি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে বিদ্যুতের তার এবং বিভিন্ন সুইচ লাগানোর পরে মজিবুর মালিকের কাছ থেকে তার প্রাপ্য টাকা চাইতে যান, কিন্তু সেই সময় মজুরি নিয়ে দুজনের মধ্যে বিবাদ বেঁধে যায়। অভিযোগ, বিবাদের সময় রাগের মাথায় হাসান মজিবুরকে লক্ষ্য করে বিদ্যুৎ পরিবাহী তার ছুড়ে দেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মজিবুর। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তার মৃত্যু হয়। মজিবুরের বাড়ি নবগ্রাম থানার মধুনিয়া গ্রামে। রাজ্যে তথা দক্ষিণবঙ্গে ফের একবার দুর্যোগের আশঙ্কা নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে। শুধু বৃষ্টির আশঙ্কাই নয়, সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে জারি হয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে হুগলি নদীতে নিখোঁজ হয়েছেন গঙ্গাসাগরের 2 মৎস্যজীবী। বুধবার বিকেলে সাগরদ্বীপের মায়া গোয়ালিনী ঘাট থেকে ভুটভুটি নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান
গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার দুই বাসিন্দা। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মণ্ডল, বয়স 40, এবং দেবেন জানা, বয়স 45। এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। জানা গেছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ধাক্কায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। অর্পিতা চিরবিদায়। নদিয়ার বাড়ি থেকে যুবকের মৃতদেহের পাশে লাল কালিতে প্রেমের যন্ত্রণার কথা লেখা ডায়েরি উদ্ধারের ঘটনায় রহস্য আরও বাড়ল। বৃহস্পতিবার ভোরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলাবন এলাকার বাসিন্দা 30 বছরের বাপন বিশ্বাসের দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ডায়েরির পাতায় লেখা সুইসাইড নোট থেকে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের অনুমান করছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন এই ঘটনা জানতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপরে এলাকাবাসী ছুটে এসে দেখেন ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ। তড়িঘড়ি উদ্ধার করে তাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে বাপন ধানের গোলায় কাজ করতেন। পরিবারের তরফে জানানো হয়েছে ওই যুবক মৃত্যুর আগে একটি ডায়েরিতে লাল কালি দিয়ে 3 পাতায় নিজের গোপন কথা জানিয়েছেন, যেখানে লেখা অর্পিতা নামের এক মেয়ের নাম। সে লেখা দেখে পরিবারের সন্দেহ হয় অর্পিতার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে সমস্যা হওয়ার কারণেই তিনি নিজেকে শেষ করে ফেলার মতন সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের ধারণা। 3 পাতার লেখা ওই ডায়েরিটি পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে পরিবার। ওই ডায়েরি দেখে এবং পরিবারের সঙ্গে কথা বলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.